বন্ধুরা একবার ভাবো তো, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, দ্য কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল, কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন এবং অন্যান্য সংগঠনগুলা সবাই যদি এক হতো, তাহলে কি আন্দোলন আজ আরও শক্তিশালী হওয়া পারত নি? কিন্তু বাস্তবটা কি? ভাঙ্গন, বিভাজন আর রাজনৈতিক যোগসূত্র। কিছু সংগঠন চালানি দলের সঙ্গে যুক্ত হয়ে গেছে। এটা কি কৌশল নাকি আদর্শ থেকে সরে যাওয়া? সবচেয়ে বড় প্রশ্ন, সাধারণ মানুষ কাক বিশ্বাস করবে? কারণ আন্দোলন বাঁচে না নেতার জন্য, আন্দোলন বাঁচে মানুষের জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। ধন্যবাদ বন্ধুরা। আজকের দিনটা কুচবিহার পশ্চিমবঙ্গের একটা সাধারণ জেলা, কিন্তু তোমরা কি জানেন এক সময় এই কুচবিহারই ছিল একটা শক্তিশালী স্বাধীন রাজ্য। আর সেই গৌরবময় ইতিহাসের উপর দাঁড়িয়ে আজও উত্তরবঙ্গের মাটিতে উঠছে একটা বড় রাজনৈতিক দাবি, যে পৃথক কামতাপুর বা কুচবিহার রাজ্য। গত কয়েক দশকের উত্তরবঙ্গের মাটিতে একের পর এক সংগঠনের জন্ম নিছে এই পৃথক রাজ্যের দাবিরক সামনে রাখে, যেমন কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল এবং কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন বা KLO। এইসব সংগঠনের দাবি প্রায় একই, উত্তরবঙ্গের এই অঞ্চলক আলাদা রাজ্য হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু হেতাকায় একটা বড় প্রশ্ন লুকাইছে, যদি এই সব সংগঠনগুলা নিজের মতভেদ ভুলে একটা প্ল্যাটফর্মত একই হয়ে যেত, তাহলে কি আজকের উত্তরবঙ্গের মানচিত্র বদলে যেত? তাহলে কি ভারতবর্ষের মানচিত্রেডত কামতাপুর নামে একটা নতুন রাজ্য দেখা যেত? নাকি এই দাবিগুলো শুধু রাজনৈতিক স্লোগান হয়েই থাকবে? তো বন্ধুরা, উত্তরবঙ্গের রাজনীতিটা বুঝবা হলে আগে জানবা হবে এই আন্দোলনের প্রধান সংগঠনগুলাক, যে 1990 দশকের থেকে একের পর এক সংগঠন তৈরি হয়েছিল। যে প্রথমে বড় রাজনৈতিক সংগঠন ছিল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি, বা এই সংগঠনের নেতৃত্ব দিছিল নিখিল রায়। আমার প্রধান দাবি ছিল যে পৃথক কামতাপুর রাজ্য, তা কামতাপুরি ভাষায় সাংবিধানিক স্বীকৃতি এবং রাজবংশী সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন। এরপর তৈরি হয় আরেকটা সংগঠন, দ্য গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। এই সংগঠনের দাবি ছিল দ্য কুচবিহারক আবার একটা পৃথক রাজ্য হিসাবে ঘোষণা করবা হবে। এরপর আন্দোলনের নতুনভাবে সংগঠিত করার জন্য তৈরি হয় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল। অন্যদিকে আরেকটা সংগঠন ছিল দ্য কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। এই সংগঠনের নেতৃত্ব দিছিল জীবন সিংহ। এই সংগঠনের লক্ষ্য ছিল উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ভুটান এবং বাংলাদেশের কিছু অংশ নিয়ে একটা স্বাধীন কামতাপুর রাষ্ট্র গঠন করা। কিন্তু বন্ধুরা, এই আন্দোলন ইতিহাসত একটা বড় সমস্যা ছিল বিভাজন। এই দাবি সামনে রেখে বিভিন্ন সংগঠন তৈরি হলেও অমরালা কখনো পুরোপুরি একই প্ল্যাটফর্মত এক হওয়া পারেনি। ভাবত, যদি KPPA, GCPA, KDC এবং অন্যান্য সংগঠনগুলা সবাই একসাথে একটা শক্তি ঐক্য গড়ে তুলত, তাহলে হয়তো আন্দোলনের শক্তি অনেক বেশি হতো। জাতীয় রাজনীতিতে বিষয়টি বড় ইস্যু হয়ে উঠত। তাহলে কেন্দ্র সরকারও সিদ্ধান্ত নেওয়ার জন্য চাপের মুখত পড়বা হতো। কিন্তু বাস্তবে দেখা গেছে যে সংগঠনগুলোর মধ্যে মতভেদ, নেতৃত্বে দ্বন্দ্ব এবং রাজনৈতিক প্রভাবের কারণে এই আন্দোলন বারবার দুর্বল হয়ে পড়ছে। বন্ধুরা, আমরা এখন গুরুত্বপূর্ণ বিষয়টা জানার চেষ্টা করব। যেসব সংগঠন চালানি দলের সঙ্গে যুক্ত হয়ে যায় তারা আসলে কি করে। প্রথমে একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার, সব সময় এটা ভুল বা বিশ্বাসঘাতকতা হয় এমনটা হওয়াটা কিন্তু ঠিক নয়। কিন্তু এর প্রভাবটা বুঝবা হবে হামাক। কিছু সংগঠন মনে করে যে বাইরে থেকে আন্দোলন করে চাপ দেওয়া থেকে সরকারের ভিতরে ঢুকে কাজ করা বেশি কার্যকর। তারা ভাবে যে সরাসরি নেতালার সঙ্গে কথা কওয়া যাবে, কিছু দাবি দ্রুত মানানো সম্ভব এবং প্রশাসনিক সুবিধা পাওয়া যাবে। এটাও এক ধরনের স্মার্ট স্ট্র্যাটেজি, বাইরে লড়াইয়ের বদলে ভিতরে দরজা দিয়ে সমাধান খোঁজা। কিন্তু হেতাকে একটা বড় ঝুঁকি সম্ভাবনা আছে। যখন কোনো সংগঠন চালানি দলের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন অনেক সময় আমার মূল দাবিগুলা কিছুটা সফট হয়ে যায়। মানে আগের মতো জোরালো প্রতিবাদ থাকে না, কঠিন প্রশ্ন তোলা কমে যায়, আন্দোলনের তীব্রতা কমে যায়, ফলে আন্দোলনের ধার ধীরে ধীরে ভতা হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হল, রাজনৈতিক দলগুলা অনেক সময় চায় যে বড় আন্দোলনগুলা পুরোপুরি বিরোধিতা না করে আংশিকভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা। তাই কিছু সংগঠন কাছে টেনে নেওয়া হয়। এর ফলে কি হয়, আন্দোলন সম্পূর্ণভাবে বিস্ফোরিত হবেনি এবং ধীরে ধীরে নিয়ন্ত্রিত থাকবে। বড় পরিবর্তন সম্ভাবনা কমে যাবে। কিন্তু হেতাকার সবচেয়ে বড় প্রভাব গড়ে জুড়ে হল মানুষ কনফিউজ হয়ে যায়, কে সত্যি লড়ছে আর কে শুধু রাজনৈতিক খেলা খেলছে, কাক বিশ্বাস করা উচিত। এর পরিণাম মানুষের বিশ্বাস ভেঙে যায়, আন্দোলনের প্রতি আগ্রহ কমে যায়
তাই বিষয়টা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মতো। কিছু ক্ষেত্রে এটা স্মার্ট স্ট্র্যাটেজি হওয়া পারে, আবার কিছু ক্ষেত্রে এটা মুভমেন্ট উইকেন্ড করার কারণও হওয়া পারে। কিন্তু বন্ধুরা, এই আন্দোলনের শিকড় শুধু রাজনীতিতেই নহে, এটার শিকড় ছিল ইতিহাসেতেও। এক সময় উত্তরবঙ্গের এই অঞ্চল থেকেই একটা শক্তিশালী রাজ্য শাসন করেছিল, যে কামতা বা কুচবিহার রাজ্য। আর সেই ইতিহাস শুরু হয়েছিল একজন শাসকের হাত ধরে, যার নাম ছিল বিশ্বসিংহ। তার প্রতিষ্ঠিত কোচ রাজবংশ উত্তরবঙ্গের ইতিহাসত একটা নতুন অধ্যায়ের সূচনা করেছিল। দেশভাগের পর ভারত সরকার কুচবিহারের শেষ রাজা জগদীপেন্দ্র নারায়ণক ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে তখন কোয়া হয়েছিল যে কামতাপুরী ভাষাটক সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে, তা কুচবিহারক বিশেষ মর্যাদা দেওয়া হবে। ভারতীয় সেনাবাহিনীত নারায়ণী সেনা নামে একটা রেজিমেন্ট গঠন করা হবে এবং কুচবিহারের উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসের ভিত্তিতেই কুচবিহার ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে যায়। কিন্তু ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ঘটনা হল, মাত্র 3 মাস 19 দিনের মধ্যেই কুচবিহার কেন্দ্রশাসিত অঞ্চল থেকে সরিয়ে পশ্চিমবঙ্গের জেলায় একটা পরিণত করা হল। আর এই ঘটনায় পরবর্তী বহু মানুষের মনত একটা বড় প্রশ্ন তৈরি করে দিছে। এই ঘটনাগুলোর কারণে রাজবংশী বা কোচ সম্প্রদায় মানুষের মধ্যে একটা বড় অংশ দীর্ঘদিন ধরে কুচবিহারক পৃথক রাজ্য করার দাবি জানায় আসছে। यही वो भूमि है जिन्हें मुगलों के विजय रथ को रोका था। यही वो भूमि है जहां चिला रॉय ने मुगलों को वापिस धकेलकर इस भूमि की पवित्रता को रखा था। और वो भूमि आज घुसपैठियों से भरती जा रही है। मित्रों, मैं आज आपको कहने आया हूं कि राजवंशी समाज ने, नारायणी सेना ने उस वक्त ये भूमि की रक्षा करने के लिए जो कौवत दिखाया है, जो वीरता दिखाई है, इसके स्मारक में हमारी भारतीय जनता पार्टी की मोदी सरकार पैरामिलिट्री फोर्सेस में नारायणी बटालियन की स्थापना कर इसको चीर स्मरण याद कराएगी। मित्रों, वो वीर चिला रॉय के नाम पर हमारी पैरामिलिट्री फोर्सेस का जहां ट्रेनिंग होता है, उनके ट्रेनिंग सेंटर का नाम वीर चिला रॉय के नाम पर रखकर हमेशा के लिए उनको प्रसिद्ध कर दिया। 500 करोड़ के खर्च से यहां पर एक राजवंशी सांस्कृतिक केंद्र की स्थापना इसी स्थान पर कर हमें हमेशा के लिए राजवंशी समुदाय की महान संस्कृति को हम आगे बढ़ाएंगे। और राजवंशी भाषा को 8वीं अनुसूची में समाने का प्रयास करेंगे। যেটা রাজবংশী সম্প্রদায়ের মানুষকে বারে বারে হতাশ করেছেন, ভাষা স্বীকৃতি, জমির অধিকার এবং চা শ্রমিকদের কল্যাণী প্রতিশ্রুতি দিয়েও কোনো প্রতিশ্রুতি পালন করেনি। রাজবংশী কামতাপুরী ভাষাকে আমাদের সরকার সরকারি স্বীকৃতি এবং মর্যাদা দিয়েছে, শুধু তা নয়, আজ থেকে ঠিক 1 মাস 18 দিন আগে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে আমাদের রাজ্য সরকারের তৎকালীন মুখ্য সচিব একটা চিঠি কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে পাঠিয়ে লিখেছিল রাজবংশী ভাষাকে অষ্টম তপশিলি লিপিতে অন্তর্ভুক্ত করার জন্য। এই হচ্ছে চিঠির কপি, আমি নিয়ে এসেছি আপনাদের সকলকে দেখানোর জন্য। আর আমি যদি এখন প্রশ্ন হল, 2026 সালত কি এই দাবিগুলার বাস্তব কোনো পরিবর্তন হবে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে যদি উত্তরবঙ্গের রাজনৈতিক গুরুত্ব আরো বাড়ে এবং রাজবংশী ভোট ব্যাংক জাতীয় রাজনীতির বড় ভূমিকা নেয়, তাহলে ভবিষ্যতে রাজবংশী বা কামতাপুরী ভাষার স্বীকৃতি দিবা পারে, উত্তরবঙ্গের জন্য বিশেষ প্রশাসনিক ব্যবস্থা নিবা পারে, অথবা আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি নতুন করে সামনে আসবা পারে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, এই আন্দোলনের ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক ঐক্য, জনসমর্থন এবং জাতীয় রাজনৈতিক সমীকরণের উপর। বন্ধুরা, এক সময় মোগল সাম্রাজ্যের মতো পরাশক্তি সামনেতেও মাথা উঁচু করে দাঁড়াইছিল আমার এই ছোট্ট রাজ্যটি। আজ সেই কুচবিহার শুধু একটা ছোট জেলা, কিন্তু ইতিহাসের সেই গৌরব আজও উত্তরবঙ্গের মানুষের মনত বাঁচেছে।
আর তাই আজও একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কুচবিহার কি আবারও কোনোদিন নিজস্ব রাজনৈতিক পরিচয় ফিরে পাবে, নাকি এরকমই থাকবে? তো তোমার মতামত অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওখান যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেন, যেন আমার ইতিহাস টক আমার কালচার টক জানবা পারে বহু মানসি, কিন্তু এখনো বহুত মানসি জানবা পারেনি এই ইতিহাসলা।